বলো আমাদের তাহলে প্রথম টাইপ কি রয়েছে? হুম, বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয়। বিস্তৃতির পথ সংখ্যা নির্ণয়। তাহলে আমাদের প্রথম টাইপ, টাইপ 1, এটা হচ্ছে আমাদের বিস্তৃতি। বিভিন্ন রকমের বিস্তৃতি দেবে, বিস্তৃতির পথ সংখ্যা কটা হবে সেটা হুম। সংখ্যা নির্ণয়। প্রথম অঙ্কটা বলো। এক্স মাইনাস 2/3x, একদম ইজি অঙ্ক, একদম বেস লেভেল থেকে দিয়েছে। এক্স মাইনাস 2/3x হোল টু দি পাওয়ার 11। ঠিক আছে, আমাদের ফর্মুলা কি? এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই বিস্তৃতিটা যদি থাকে, তাই তো, তাহলে পদ সংখ্যা কটা হয়? এন প্লাস 1টি হয়, 1টি পদ থাকবে। যদি বিস্তৃত করি তাহলে এটাই 12টি হবে উত্তর। সিম্পল অঙ্ক। 11+1, ঠিক আছে। এরপর দুই আর তিনের মধ্যে থেকে একটা দেখো। এরপরে দেখো দুই, দেখ এটা এক গেল, তাই না? আচ্ছা, এবার এবার দেখো দুই, দুইয়ে বলছে 1 - x² -x²। দাঁড়া একটুখানি, এটা আমি সেই পেনটা নিয়ে নিয়েছি। 1 - x² -x², 1 - x, সরি, 1 - x - x², এই হোল টু দি পাওয়ার 5। এই বিস্তৃতির পথ সংখ্যা কত? অঙ্কটা হচ্ছে এটা, এই বিস্তৃতিটার পথ সংখ্যা কত। ঠিক আছে, তাহলে এইবার দেখো, আমরা যদি একটু আগে একটা ট্রিক শিখলাম না, যে পথ সংখ্যা কটা হয়, এরকম তিনটে যদি থাকে, হাফ ইন্টু n+1 ইন্টু n+2, তাই তো? তাহলে এখানে কত আছে? 5। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু n+1 মানে 6 ইন্টু 7। এটা দিয়ে করলে 3, 3 তো, তাহলে 3×7 = 21টি। এগুলো তোমার ডিটেলসে লিখে লিখে করবে, বুঝতে পেরেছো? আমি জাস্ট তোমাদের হেল্প করে দিচ্ছি ক্যালকুলেশন। 21টি। নেক্সট, তাহলে 3 দাগটা পেরে যাবে, একই সিমিলার। এবার 4 দাগে চলো। 4 দাগ কি বলছে? এইটাও তো পারবে, a প্লাস b প্লাস হোল টু দি পাওয়ার 12, তাহলে হাফ ইন্টু 12+1 মানে 13 ইন্টু 14। তার মানে 14-র সাথে 2 ভাগ করো 7, 7 বরং 84টি। সরি, 13 হচ্ছে, 13 হচ্ছে, ওটা 12 আর একে 13, 7 91টি হবে উত্তর। ঠিক আছে, 5 দাগটা চলো। 5 দাগটা একটা কনসেপচুয়াল অঙ্ক। দেখো 5 দাগ কি বলছে, যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 100। এটা একটা মজার অঙ্ক দিয়েছে, প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 100। চলো একটা জিনিস দেখি আমরা। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই বিস্তৃতিটা নিশ্চয়ই বেস লেভেলের, একদম প্রথম সূত্র। এ এবং এক্স এর জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করলে আমরা এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন পেয়েছিলাম। এখানে সবাই পজিটিভ, সবাই অল পজিটিভ, অল পজিটিভ, অল, তাই তো। আর এখানে কি? পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম সিকোয়েন্স না? এবার এদের যদি অ্যাড করি, যদি এটা সাম করা হয় দুটোকে, তাহলে কি হবে? এই ফার্স্ট যারা পজিটিভ, এখানে এখানে যে পজিটিভ, এখানে টুয়াইস হবে, এটা হবে। বুঝতে পেরেছো? আর এর পজিটিভ আর এর নেগেটিভ এরকম করে কেটে যায় না? মানে আমি বলতে চাইছি, এর এর যুগ্ম স্থানের যে পদগুলো, এর এর যুগ্ম স্থানের পদগুলো তো মাইনাসের হবে। যুগ্ম স্থানের মানে 2 নম্বর পদ, 4 নম্বর পদ, এরকম সব মাইনাস দাঁড়িয়ে হবে, তারা যোগ করলে কেটে যাবে। আর বাকি যারা থাকলো তারা ডাবল দাঁড়িয়ে হবে, তার মানে পদ সংখ্যা অর্ধেক হয়ে যাবে না? তাহলে এখানে n+1টা ছিল, এখানেও n+1টা ছিল, তার অর্ধেক অর্ধেক কেটে গেছে, থাকবে কটা পদ? n+1/2 খানা পদ। সামনে 2 দিয়ে গুণ হোক আর যাই হোক, এখানে ভালো করে বোঝো, এখানে n+1টি পদ, এখানেও n+1টি পদ। এখানে যখন নামছে, এর অর্ধেক অর্ধেক কেটে গিয়ে n+1/2টি পদ নামছে। এটা কিন্তু পদ সংখ্যা। আবার এই 2-এর সাথে এই 2 কেটে দিও না কিন্তু। 2 দিয়ে গুণ হলে সবার সঙ্গে 2 দিয়ে গুণ হবে, তাহলে পদ সংখ্যা কটা হবে? n+1/2। তাহলে এখানে কটা? 100। এখানে কটা? 100। মোট পদ কটা হবে?
100 প্লাস 1/2 টোটাল 101টা। হ্যাঁ টোটাল 100 হ্যাঁ 101টা পদ হবে, যেহেতু 100 যুগ্ম। হুম তাহলে এবার দেখো বেজোড় যেহেতু, একটা জিনিস সিম্পল ভাবো, যদি 3টে পদ হয়, একটু কনসেপচুয়ালি ভাবতে হবে, 3টি পদ, তাহলে প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ যদি 4টি পদ হয়, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম না? হ্যাঁ মানে আমি এই সেকশনটার কথা বলছি, যারা কাটবে। তাহলে যখন অযুগ্ম হচ্ছে, প্লাসের সংখ্যাটা বেশি থাকছে, হ্যাঁ একটা বেশি থাকছে, হ্যাঁ, রাইট? হ্যাঁ। তাহলে আমার যদি 101টি পদ যেহেতু এখানে হবে, পাওয়ার যেহেতু 100 আছে, 101টি পদ, তাহলে প্লাস হবে 51টা, আর মাইনাসের টিমে থাকবে 50টা। 50 বলো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ এই 50 পিস কাটবে, আর এই পজিটিভ 51 পিস রয়ে যাবে, হ্যাঁ তাহলে পদ সংখ্যা করা হবে 51। বুঝেছো? হ্যাঁ। কি করবো এবার? এবার কথা হচ্ছে যে স্যার বুঝলাম, তো এমসিকিউর জন্য ভালো ছিল, কিন্তু আমরা লিখে করবো কি করে? লিখে কিছুই না। দেখো, এইটাকে এই রুলসে লিখবে, কয়েকটা লিখবে, বেশি না। যেমন 100 C0 x⁻100 হলো, প্লাস 100 x⁻99 ইন্টু y, y এক পেয়ে গেল। এইভাবে ডট ডট দিয়ে লাস্টে গিয়ে 100 C 100 y⁻100 x ফিনিশ হয়ে গেল। এটার পরেরটা কি লিখবে? এইরকমই লিখবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, বাকিগুলো কেটে যাবে, লাস্টে লিখবে শুধু পজিটিভ গুলো, টুয়াইস অফ পজিটিভ গুলো লিখবে। অতএব মোট 51টি পদ। ব্যাস, 101। বুঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। 8তম পদ। এবার হচ্ছে 8তম পদ, মানে সাধারণ পদ নির্ণয়। আমাদের টাইপ হচ্ছে টাইপ 2। মানে ধরো 8তম পদ নির্ণয়, এটা লিখছে 8তম পদ নির্ণয়। ফর্মুলা কি আমাদের? ফর্মুলাটা আমরা r+1 ফর্মে লিখলে আমাদের সুবিধা হয়। NCR a⁴n−r ইন্টু x⁴r, এই হচ্ছে আমাদের ফর্মুলা। চলো দেখি, প্রথমে রয়েছে, তোমরা 2 দাগ সিলেক্ট করেছো, চলো 2 3x² মাইনাস 1/x³ হোল টু দি পাওয়ার 10 বলছে এই বিস্তৃতির, আমি 100 দিয়েছি না, এটা 10 হবে, দাঁড়াও, 10, ঠিক আছে? তাহলে এবার এই বিস্তৃতির অষ্টম পদ, 8তম, এই 8তমকে আমরা 7+1 তম বলতে পারি না? তাহলে কি r+1 মানে r এর মানে এখানে কি 7, তাহলে এখানে 10 সি, এখানে তোমরা লিখবে কি? অতএব এই বিস্তৃতির, মানে এটা লিখে বিস্তৃতির অষ্টম পদ, ঠিক আছে, 10C7, ঠিক আছে, ইন্টু 3x² হোল টু দি পাওয়ার 10−7 মানে 3, ঠিক আছে, ইন্টু মাইনাস, এই যে দেখো পরেরটা যেহেতু মাইনাস রয়েছে, আমি মাইনাসটা নিলাম, -1/x³ হোল টু দি পাওয়ার 7, ঠিক আছে? এইবার দেখো, এটা যেহেতু এই মাইনাস পাওয়ারের যুগ্ম পাওয়ার না অযুগ্ম পাওয়ার, অযুগ্ম, তাহলে মাইনাস তৈরি হবে সামনে, ঠিক আছে? আর এখানে যদি আননোন টার্ম হতো, ধরো আর পি এ বি সি ডি যা খুশি, তাহলে -1 টু দি পাওয়ার এখানে যে পাওয়ারটা থাকতো এটা সামনে লিখতাম। বলো, বুঝতে পারছো? সহজ তো? তাহলে এবার চলো লিখি। তাহলে এখানে দেখো 3-এর কিউব মানে 27, 10C7 এর ভ্যালুটা নির্ণয় করে বসিয়ে দেবে। তাহলে এখানে কত আসছে? x⁻6, আর নিচে আসছে x⁻21, ঠিক আছে, এই যে এখান থেকে। এবার -27 ইন্টু, এটার একটু তোমরা একটা ক্যালকুলেটর বের করো, রেডি থাকো, 10C7টা বলো, তাড়াতাড়ি করে হয়ে যাবে তাহলে, ইন্টু x⁻−21 15, এটা কত হচ্ছে দেখো? 120। এটা এবার করে নিতে পারবে, করো ক্যালকুলেশনটা করো। তাহলে -27 ইন্টু 120 করো,
মাইনাস 3240 3240 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 15। এটা হবে তোমার কততম পদ? অষ্টম পদ। এটা বের করবে, ঠিক আছে? চলো, এইগুলো এবার মনে হয় পারবে এগুলো, ঠিক আছে? আর 8-এ চলে যাচ্ছি আমি, চলো, এগুলো পারবে আশা করছি। ঠিক আছে। তাহলে 8 দাগে যাচ্ছি, এবার দেখো 8 দাগে বলছে এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n বিস্তৃতির পি প্লাস 1 তম পদ, এই বিস্তৃতিটার পি প্লাস 1 তম পদ, ঠিক আছে? এই পদটা এবং পি প্লাস 3 তম পদের সহগ দুটি সমান, ঠিক আছে? তাই কোএফিসিয়েন্ট অফ পি প্লাস 1 টার্মস আর হলো পি প্লাস 3 টার্মে এদের কোএফিসিয়েন্ট সমান, মানে সহগ সমান, মানে এক্স এর কোনো এখানে ভূমিকা নেই, ঠিক আছে? তাহলে চলো এখানে দেখি এর সহগ কত হচ্ছে। তাহলে এখানে লেখো পি প্লাস 1 তম পদের সহগ। আমরা কিন্তু শুধু সহগ লিখছি, তার মানে চলরাশিটাকে আমরা ইগনোর করব, ঠিক আছে? তাহলে কি হবে? 2n সি পি, দেখো আর এর মান পি প্লাস 1 মানে আর প্লাস 1 ফর্মের সিপি ইন্টু 1, তো এর প্রথমটা তো 1, তাহলে 1 এর পরে যাই লেখো তো ইগনোর দরকার নেই। আর এক্স এর পাওয়ার কি হবে? পি হবে, সেটাও ইগনোর, তার কারণ আমরা সহগ লিখেছি, চলরাশি লিখবো না। কি বোঝাতে যাচ্ছে? আচ্ছা, সহগ এটা। আর হচ্ছে পি প্লাস 3 তম পদের সহগ কি হবে? 2n সি, এখান থেকে 1 রেখে বাকিটা আর এর ভাগে দাও, পি প্লাস 2 হচ্ছে, দেখো এখানটা তাহলে কত লিখবো আমরা? পি প্লাস 2। বলো, বুঝতে পারলে বিষয়টা? এবার প্রশ্ন মতে আমি এটা লিখে করছি। তাহলে প্রশ্ন মতে কি বলছে? যে এই দুটো সমান। প্রশ্ন মতে 2n সিপি সমান সমান 2n সি পি প্লাস হয়ে গেল। এখন আর 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 দ্বিপদ উপপাদ্যের অঙ্ক রইল না, হয়ে গেল সমবায়ের অঙ্ক। তোমরা ভালো করেই জানো যে দুটো সমবায় মানে এন সি আর সমান সমান এন সি এন মাইনাস আর, এটা হয়। মানে আমি বলতে চাইছি এই যে যেই নিচে যে আর এর ভ্যালু দুটো, এটা আর1 আর এটা আর2 এর ভ্যালু, এই দুইয়ের যোগফল এন এর সমান হয়, তখনই সমান হতে পারে। কারণ আমরা এখান থেকে কি বলতে পারি? দ্যাট ইজ এখান থেকে, সুতরাং পি প্লাস 2, এই যে আর1 এখানে আর2, এই দুইয়ের যোগফল 2n এর সমান। এটা হতেই হবে, কারণ এটা সমবায়ের রুল, কারণ সমবায় সমান হতে পারে না, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে আমরা যদি পি এর ভ্যালুটা বের করি, তাহলে দেখো 2p প্লাস 2 সমান সমান 2n, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পি প্লাস 1 সমান সমান n, দ্যাট ইজ পি ইকুয়াল টু কি আসছে? n মাইনাস 1। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে দেখাও যে পি ইকুয়াল টু n মাইনাস 1, প্রুভড হয়ে গেল। কি অঙ্কটার মধ্যে কিছুই নেই, তার মানে এই পর্যন্ত আমাদের দ্বিপদ উপপাদ্যকে ব্যবহার করতে হচ্ছে, আর এর হচ্ছে তারপরে সমবায়কে ব্যবহার করতে, মানে এটা হচ্ছে একটা কম্বাইন্ড অঙ্ক, বুঝতে পেরেছো? এটা সমবায় থেকে আর এটা হচ্ছে দ্বিপদ উপপাদ্য, এটা হচ্ছে দ্বিপদ উপপাদ্য থেকে। ক্লিয়ার? কি কেমন লাগলো অঙ্কটা? ভালো তো? নেক্সট চলো। তাহলে এরপরে তোমরা এগুলো একই রকম পারবে। আটতম আর সহগের অনুপাত এত হবে, আর এর মান কত হলে? চলো 11 দাগ। তাহলে আমরা এখন আটতম পদের ওই যে সাধারণ পদ যেটা, ওটার ইয়েতে চলছে। 11 দাগে বলছে আর এর মান কত হলে 1 প্লাস এক্স বিস্তৃতিটা দিয়ে দিচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 50 বিস্তৃতির আটতম পদের সহগ এবং আর প্লাস 1 তম পদের সহগের অনুপাত এত বলেছে। সে একই রকম লিখবো আমরা, আটতম পদের সহগ লিখবো। এত বিস্তৃতির
এত বিস্তৃতির r তম পদের সহগ, তার মানে এক্স লিখবো না আর কি, শুধু সহগটা, মানে চলরাশিটা লিখবো না। তাহলে কি হবে, r তম মানে r+1 ফর্মে যদি লিখি তাহলে r এর ভাগে পড়ছে r-1, এক কমে যাবে, হ্যাঁ। +1 ফর্মে। তাহলে এখানে লিখবো 50 c r-1, 1 টু দি পাওয়ার ওটা তো 1ই হচ্ছে, আর x টু দি পাওয়ার ওটাকে বাদ দিচ্ছি, যেহেতু আমরা এখানে পদ না লিখে সহগ লিখেছি, তাই আমরা চলরাশিটা লিখতে পারবো না, তাই না? ঠিক একই রকম অমক বিস্তৃতির r+1 তম পদের সহগ, তাহলে 50 c এবার r, এই দুটোর অনুপাত কি বলেছে, 1:2। তাহলে এবার প্রশ্ন মতে 50 c r-1 50 c r is equal to 1:2। এইবার কিসের অঙ্ক, সমবায়ের অঙ্ক। চলো করি। তাহলে এবার এখান থেকে এটাকে আমরা ভেঙে দিচ্ছি, তাহলে কি ফ্যাক্টোরিয়াল 50, তাই তো, বাই ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল r-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 50 মাইনাস r মাইনাস হচ্ছে +1, ঠিক আছে, ইস টু যেহেতু আছে তাই এটাকে আমরা গুণ দিয়ে উল্টো করে লিখছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 50 নিচে চলে এলো, আর এটার ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল r আর ইন্টু ফ্যাক্টোরিয়াল r 50 মাইনাস ইজ ইকুয়াল টু 1/2। বলো, বুঝেছো? এখান থেকে ফ্যাক্টোরিয়াল 50 ক্যান্সেল আউট, এই দুটোর মধ্যে কে বড়, এ বড়, তাহলে এটার মধ্যে কাটাকাটি করলে এখানে r থাকবে। এই দুটোর মধ্যে দেখো, এটা 51 মাইনাস r, এটা 50 মাইনাস r, মানে এর থেকে এক বড় এটা, মানে এইটা আর এটা কাটাকাটি করলে এখানে পড়ে থাকবে কি বলতো, 51 মাইনাস r। বলো, বুঝতে পারলে কিনা? 51 মাইনাস r পড়ে থাকবে, বুঝতে পারলে? উপরে থাকলো r, তার মানে এটাকে একটু সিম্পলিফাই ভাবে লিখলে, আমরা এই পাশেই করে দিচ্ছি, দেখো এই জায়গাটাই দেখে নাও, আমি পরের পেজে যাচ্ছি না। তাহলে এখানে আসছে তোমার r/51 মাইনাস r সমান সমান হাফ, ঠিক আছে, দ্যাট ইজ এখান থেকে 2r ইজ ইকুয়াল টু 51 মাইনাস r, তাহলে 3r সমান সমান 51, r ইকুয়াল টু কি হবে, 3 দিয়ে ভাগ করে দাও, 17, r এর মান 17 বেরিয়ে গেল। এবার অ্যান্সারটা লিখে দেবে, যাতে নিয়ে নেও r এর মান, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা তাহলে এবার নেক্সট টাইপে যাব। দেখো, এবার আমরা মধ্যপদ নির্ণয় দেখব। তাহলে মধ্যপদ নির্ণয়ের আগে আমি, মধ্যপদ নির্ণয় দেখো অ্যাকচুয়ালি খুবই ব্যাপারটা ইজি, কিন্তু তোমরা দেখো মধ্যপদ ব্যাপারটা আমি একটু ছোটবেলার থেকে শুরু করি। ঠিক মাধ্যমিকে রাশি বিজ্ঞানে দেখবা মধ্যমা নির্ণয় করার সময়, বা ঠিক আছে, মধ্যক নির্ণয় করেছিল না, সেই সময় কিন্তু আমাদের এই ব্যাপারে এগুলো আমি শিখেছিলাম। মধ্যপদ, মধ্যপদের ব্যাপারটা আগে একটুখানি আমরা জেনারেল, মানে মিডিল টার্ম, সংক্ষেপে মিড টার্ম, ঠিক আছে। দেখো, আমাদের ধরো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন আছে। এই একটা, এটা কি যুগ্ম, ইয়ে রয়েছে। আর একটা এদিকে দেখো, পরেরটা 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। দেখো, জোড়ের ক্ষেত্রে তুমি মধ্যপদ পাবে না, তুমি পার্টিকুলার যদি তোমাকে বলি একজনকেই বের করো, পাবে না। তুমি দেখো, এটা দেখো, খেয়াল করো, মাঝখানে দেখো এরা দুজনই বলছে আমিও মাঝখানে আছি, ও বলছে আমিও মাঝখানে আছি, কিন্তু এর ক্ষেত্রে দেখো এটা একদম ফিক্সড, মানে ঠিক না। তাহলে যদি কখনো যুগ্ম ব্যাপারটা থাকে, যুগ্ম যখন থাকবে পদ সংখ্যাটা, তখন মধ্যপদ দুটি, মধ্যপদ তখন দুটো হচ্ছে, ওটা দুটি, প্রথম মধ্যপদ এটা, দ্বিতীয় মধ্যপদ এটা, ঠিক আছে। আর যখন অযুগ্ম হচ্ছে,
পদ সংখ্যাটা ভালো করে বুঝবে, পদ সংখ্যাটা, হুম তখন কিন্তু মধ্যপদ একটিই হচ্ছে, এবং ওটা নিয়ে কোনো ডাউট নেই, আমরা পুরো স্পষ্ট বুঝতে পারছি একটি। হুম ঠিক আছে, এটা হচ্ছে তখন ক্লিয়ার। হুম এইবার এটা তো একদম বেসিক কনসেপ্ট গেল, কিন্তু যখনই আমরা দ্বিপদ উপপাদ্যের মধ্যপদের কথা বলবো, কেন তোমাদের প্রবলেমটা হয় সেটা এবার দেখো। যখন দ্বিপদ উপপাদ্যের কনসেপ্টে আসছি আমরা, তখন কি আসছে, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই এন এর মানের সঙ্গে দেখো তিনটে স্ল্যাব হয়ে যাচ্ছে। দেখো এন এর মান এন যুগ্ম একটা হতে পারে, হুম এন যুগ্ম, ঠিক আছে, হুম আর এন অযুগ্ম হতে পারে, এই দুটোই হতে পারে। হুম তাহলে এন যদি যুগ্ম হয়, তাহলে তার রিলেট, এটা হচ্ছে ঘাতের টেবিল, হুম ঘাত এন যুগ্ম অযুগ্ম। এবার আসছে পদ সংখ্যা, কারণ আমরা এই যে ব্যাপারটা দেখলাম, এই যে যুগ্ম অযুগ্ম দেখলাম, এটা তো পদ সংখ্যার কনসেপ্ট। হ্যাঁ তাহলে এই পদ সংখ্যা দেখো একটা বেড়ে যায় না, হ্যাঁ তাই এই এন প্লাস ওয়ান তখন হয়ে যাবে অযুগ্ম। দেখো যুগ্মের পরের জন কি হয়, অযুগ্ম অযুগ্ম। তাহলে মধ্যপদ কটা হবে, মধ্যপদ একটা একটি হবে, এটার ক্ষেত্রে একটি। হুম আর এন যখন অযুগ্ম, তখন সে এন যুগ্ম প্লাস হয়ে যাবে। ওয়ান তখন কি হয়ে যাবে, যুগ্ম। যুগ্ম। এই যে চেঞ্জটা হচ্ছে, এই দুটো জিনিস একসাথে চেঞ্জ হচ্ছে বলে তোমার গুলিয়ে ফেলো, এখানে হবে দুটি। হুম বলো, বুঝতে পারছো, হ্যাঁ বুঝেছি ক্লিয়ার। হ্যাঁ এইবার আমরা পরের ইয়েতে দেখছি, দেখো এইবার তাহলে এই যে এ প্লাস এক্স যে বিস্তৃতিটা, এর সাধারণ পদকে তো আমরা টি আর প্লাস ওয়ান ফর্মে লিখলে আমাদের সুবিধা হয় লিখতে, তাই তো। কি হয়, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, তাই তো। এইবার চলো আমরা দেখি, প্রথমত এই যে এ প্লাস এক্স আমাদের যে কনসেপ্ট, আমরা একটুখানি থিওরিটা আবার করে নিচ্ছি, আগের ক্লাসেও করেছি। এই বিস্তৃতির প্রথমে ধরে নিলাম এন অযুগ্ম, হুম এন কি ধরলাম, অযুগ্ম। এন যদি অযুগ্ম হয়, তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, এন প্লাস ওয়ান পদ সংখ্যা তো, হ্যাঁ এতটি পদ, এতটি পদ, যেটা কিনা কি হয়ে যাবে, যুগ্ম যুগ্ম। দেখো ভালো করে বোঝো, হুম এটা হয়ে যাবে যুগ্ম। তাহলে মধ্যপদ কি হবে, এই যে এন প্লাস ওয়ানটি পদ যুগ্ম হলো, তাহলে মধ্যপদ একটি হবে, বুঝতেই পারছি একটি হবে। যুগ্ম হলে একটি হ্যাঁ, পদ না এখানে আবার দেখো, ও সরি, পদ সংখ্যা যুগ্ম হচ্ছে তো, হ্যাঁ আমি ভুল বলছিলাম, সরি সরি সরি, এন প্লাস ওয়ানটি পদ যুগ্ম, তাহলে এখানে মধ্যপদ কটা হবে, দুটো হবে। তা সেই মধ্যপদ দুটোকে একটু ডায়াগ্রামলি ভাবো, তাহলে ব্রেনের সুবিধা হবে। ধরো প্রথম মধ্যপদটা হচ্ছে স্টার, পরেরটা ধরো হ্যাচ, তাহলে তাহলে এই যে সেই দুজন, হুম আর এইদিকে যে কটাই পদ থাকবে, ঠিক ততগুলো পদ এইদিকেও রাখতে হবে তোমাকে, তাহলে এই সজ্জাটা তৈরি হবে। টোটাল কটা হবে, এখান থেকে এই এই পর্যন্ত কটা পদ, এন প্লাস ওয়ান টি, বলো বুঝতে পারলে না? হ্যাঁ এই পর্যন্ত। হ্যাঁ, হুম তাহলে এই যে এটুকুনি এরিয়া, n প্লাস 1/2 এটা কত হবে, n প্লাস 1/2 কি করে, এই দুজনকে তুমি রেখেছো তো, হুম বলো ভাবো, এই দুজনকে তো তুমি রেখে দিয়েছো আলাদা করে, ইনি একজন ইনি একজন, তাহলে এইদিকে এন প্লাস ওয়ান মাইনাস 2/2, ও হ্যাঁ দুজন হয়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছো কি, বোঝা যায়নি? আরেকবার বল। আচ্ছা, তোমাকে অন্যভাবে বোঝাচ্ছি তাহলে, এটা কি যুগ্ম পেয়েছো তো, হ্যাঁ যুগ্ম পেয়েছো, হুম তাহলে আমরা এটাকে এক কাজ করি, এই এন প্লাস ওয়ান এটাকে আমরা ধরে নিই 2m প্লাস 2। এর প্রশ্ন হচ্ছে, এখানে তুমি প্রশ্ন করতে পারো, স্যার 2m প্লাস 2 কেন ধরবো, আমি তো 2m ধরলেও হয়, যুগ্ম তো দুই গুণ, যুগ্ম মানে কি, 2 দিয়ে বিভাজ্য, এই m এর মান যুগ্ম হোক অযুগ্ম হোক তাতে কোনো আসে যায় না, 2m তো
যুগ্ম হবে। হুম আবার তার সাথে যদি 2 যোগ করি সেও যুগ্ম হবে। তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার এই যে যুগ্ম আপনি লিখলেন, হুম হুম, যুগ্ম আপনি লিখলেন সেটা n+1, দেখো n+1 কে ধরো আপনি 2m ও লিখতে পারতেন, এরকম লিখতে পারতেন। সাধারণত এরকমই লিখতে আমরা অভ্যস্ত। তাহলে এই 2 টাকে কেন ধরলাম? +2 করে এইভাবে এই নাটকের কি দরকার? এই নাটকের জন্য মানে যাতে বুঝতে সুবিধা হয়। এই যে দুজন আছে না? হ্যাঁ এই যে প্রথম মধ্যপদ বাবু, হ্যাঁ দ্বিতীয় মধ্যপদ বাবু, এই যে 2 জন এরা হচ্ছে একজন আর এরা এই 2 জন আলাদা। তাহলে এইদিকে m জন, হুম এইদিকে m জন। দেখো টোটাল 2m+2 ফর্মে ভালো হয় কনসেপ্ট। হুম, তাহলে ভগ্নাংশ আসে না। এবার বুঝেছো? হ্যাঁ তাহলে এখান থেকে m এর মান বের করে ফেলো। তাহলে তুমি আরো ভালো বুঝবে। আমি তো ওই যে ওই জন্য 2 এবার দেখো, এই দেখো n+1 এর থেকে 2 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ বলেছিলাম না? হ্যাঁ এবার বুঝতে পারছো? ওটা হ্যাঁ। একবারে বলেছিলাম বলে বোঝোনি। যাই হোক, তাহলে এখানে m এর মান কি আসছে? n+1 - 2 হোল ডিভাইডেড বাই 2। হ্যাঁ তাহলে n-1/2 আর ও একবার n-1/2 বলছে। ও ঠিক বলছিল প্রথম থেকে, কিন্তু কিভাবে এলো এবার বুঝেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে যে স্টার প্রথম মধ্যপদ যাকে আমরা বলছি প্রথম মধ্যপদ, এটাকে যদি আমরা লিখি তাহলে টি আর এর জায়গায় লিখবো m+1। হুম এদিকে দেখো m+1, m এর মান কি পেয়েছো? n-1/2 +1। আর দ্বিতীয় মধ্যপদ নিচে দেখো, দ্বিতীয় মধ্যপদ টি m+1 এরকম না ব্যাপারটা? m+1 এ গেলে স্টার, আর একটা +1 এ গেলে হ্যাচ যাবে। তাহলে যে m+1 এর জায়গায় আর কে লিখবো, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? টি অফ m মানে হচ্ছে তোমার 1 - n-1/2 +1 একটা বেড়ে গেল এই জায়গাটা একটু ভিতরে। এটা যোগ করলে এটা প্লাসে চলে যাবে। আর লাইন করলে টি অফ, তাহলে এটা চলে যাবে n+1/2 +1। বুঝেছো এবার হ্যাঁ কিভাবে আর এর মানটা বের করতে হবে? তাহলে এখানে প্রথম মধ্যপদের জন্য আর এর মানটা হচ্ছে n এর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর এর মান কিন্তু, হ্যাঁ, হ্যাঁ আর এর ক্ষেত্রে n এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, দ্বিতীয় মধ্যপদ। এটা হচ্ছে অযুগ্মের ক্ষেত্রে। অযুগ্মটা আমি আগে শিখালাম কেন? কারণ এই জায়গাটাই গন্ডগোলটা হয়। যুগ্মের বেলায় তো কোনো ব্যাপারই না। যুগ্মের বেলায় n+1 হচ্ছে, তখন হয়ে যাবে টি, আমি ওটা যাচ্ছিই না, n/2 +1, আর এর মান n/2 করলে হয়ে যাবে। ওটা ইজি, ঠিক আছে? কারণ আগে থিওরিতে দেখবে আমি করিয়েছি এগুলো। চলো নেক্সট, এবার আমরা মধ্যপদ, এবার অঙ্ক বলো, দাও কোনটা? আচ্ছা, x+y, এক দাগেরটাই বলেছে দেখো, x+2y হোল টু দি পাওয়ার 8। এই যে যে বিস্তৃতিটা এখানে বলেছে এর মধ্যপদটির সহগ কোনটি হবে? মধ্যপদের সহগ, আমরা মধ্যপদটাকে দেখি কি হয়। এখানে কত, n এর মান 8, তাহলে পদ সংখ্যা কটা হচ্ছে? 9টা। তার মানে মধ্যপদ কটা হবে? একটা। তার মানে আমাদের ফর্মুলা হচ্ছে মধ্যপদ হচ্ছে, মধ্যপদটি একটাই হবে। মধ্যপদটি হলো টি n/2 +1, n/2, এটা 2 +1, দ্যাট ইজ টি অফ 4 +1, তাই না? তাহলে 8c4 x টু দি পাওয়ার 4 and 2y টু দি পাওয়ার 4, তাই তো? এরকম আসবে তো? তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 8c4 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। প্রশ্নটা কিন্তু মধ্যপদটি না, মধ্যপদ চাইলে এখানেই অ্যান্সার, কিন্তু প্রশ্নটা দেখো বলেছে মধ্যপদের সহগ। তাহলে তোমাকে এখানে এবার স্পেসিফিক ভাবে লিখতে হবে, অতএব মধ্যপদটির সহগ, মধ্যপদের সহগ। তাহলে চলরাশিটুকু বাদ দিয়ে দাও, শুধু ধ্রুবকটুকু। তাহলে 2 টু দি পাওয়ার 4 8c4। এটা ক্যালকুলেশন করেও দিতে পারো বা এইভাবে রেখে দিতে পারো, যেটা হবে। ঠিক আছে, নেক্সট।
নেক্সট দেখো, তোমরা বলেছো মধ্যপদের মান। এইবার আমার আর এটার মধ্যে করে দেওয়ার মধ্যে এগুলো সব একই, সব 10 যুগ্মতে রয়েছে, অযুগ্মতেই নেই, ওই সব n/2 হচ্ছে। চলো আমরা আর এখানে একটা অঙ্কই করে দেবো আমি। এগারোতে একটা করে দেবো, আর বাকিগুলো তোমরা আশা করছি পারবে, পরের দিন না হলে পরের দিন, পরের ক্লাসে, ঠিক আছে। 2x মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 2n। হুম দেখো এই পাওয়ারে 2n দেখে কি বুঝছো, এটা জোড় না বিজোড়? 2nটা টুয়েলটা হলো জোর জোড় যুগ্ম, হুম তাহলে পদ সংখ্যা অযুগ্ম, তাহলে এর হ্যাঁ। ক্ষেত্রেও মধ্যপদ একটিই হবে। একটি। তাহলে মধ্যপদটি হলো টার্ম পদ মানে n/2, মানে এখানে 2n/2 হুম প্লাস 1, প্লাস ওয়ান দ্যাট ইজ টার্ম n প্লাস 1, তাই না? হুম তাহলে 2n/cn 2x টু দি পাওয়ার n ইন্টু মাইনাস 1/3x দি পাওয়ার ওটাও n, তাই না? হুম সমান সমান 2n/cn টু টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, আর এখানে x টু দি পাওয়ার n দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে, হ্যাঁ? হুম তাহলে 2 টু দি পাওয়ার n আর 3 টু দি পাওয়ার n, এইটাকে একবারে লিখলে ভালো হতো, ঠিক আছে, বাই 3 টু দি পাওয়ার n লেখো হুম ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। এবার একটু সাজিয়ে লিখবো কেমন, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু, কারণ সাইনটা আগে লিখতে হয় সবসময়, জানো, তাই সাইন আগে চলে এলো, আর 2n/cn ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n। এইভাবে রেখে আসতে পারো, বা 2n/cn কে ভাঙলে ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিতে পারো, যা খুশি, ঠিক আছে। ওটাকে ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিয়েছে অ্যান্সারে, আর কিছুই না। ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু আর একটা ফ্যাক্টোরিয়াল n হবে, তাই ফ্যাক্টোরিয়াল n এর হোল স্কোয়ার, ঠিক আছে। ওটা ভেঙে দিলেই উত্তর মিলে যাবে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা যদি ভাঙি তাহলে কি হবে, মাইনাস 1 টু দি পাওয়ার n হুম ফ্যাক্টোরিয়াল 2n হুম ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল r মানে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মানে 2n মাইনাস n, মানে আবার ফ্যাক্টোরিয়াল n তৈরি হচ্ছে, হুম ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n। পরের লাইনে মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n এর হোল স্কোয়ার ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n। এইটা আনসার আছে, ঠিক আছে। হুম নেক্সট, বিস্তৃতির শেষ দিক থেকে r তম পদ নির্ণয় করো। শেষ দিকের পদ, শেষ দিকের পদ দেখো, আবার থিওরিক্যালি দেখো আগে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির শেষ দিক থেকে যদি আমরা কোনো পদ চাই তাহলে কি করতে হয় বলো? ধরো আমি বললাম r+1 তম পদ, এটা যদি বলে দিই, তোমরা এটা কোন দিক থেকে মনে করো? প্রথম দিক থেকে না? হ্যাঁ এটা হচ্ছে প্রথম দিক থেকে, কিছু না বললে প্রথম দিকই তো বোঝায় সবসময়, এটাই তো সাধারণত আমরা কোনো কিছু যখন গুনি তখন প্রথম বাঁ দিক থেকে ডান দিকে গুনি, প্রথম থেকে শেষের দিকে যাই, প্রথম দিক থেকে, তাই না? তার ফর্মুলা কি হয়? টি আর প্লাস ওয়ান, তাই না? আর r+1 তম, কিন্তু এটা পথ, কিন্তু সেটা শেষ দিক থেকে, এই দুটো ডাইরেকশন ঠিক রাখলেই বুঝতে হবে। এটা যদি বলি তাহলে কি হবে, আগের ক্লাসে বলেছিলাম, ভাবো। হুম, শেষ দিক থেকে করতে হবে, কততম পথ তাহলে সেটা, আর এর মান কত হবে? টি n-r+, এরকম না? প্রথম দিক থেকে আর শেষ দিক থেকে সমপদ সব
কি ছিল এনসিআর আর এনসিএন মাইনাস আর, এরকম না? হ্যাঁ তাহলে এইভাবে এইটাকে করে দেবো, তাহলে হয়ে যাবে। তা তোমাকে যদি কখনো বলে যে এই যেমন ধরো এই অঙ্কটা, তোমরা 3 দাগ লিখেছো, 3 দাগ, আচ্ছা 3 দাগের যে ইয়েটা শেষ দিক থেকে বলেছে 14তম পদ, 14তম পদ, তাহলে এই যে √x মাইনাস √y হোল টু দি পাওয়ার 17, এই বিস্তৃতির শেষ দিক থেকে কততম পদ? 14তম পদ, শেষ দিক থেকে 14তম পদ। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে প্রথম দিক থেকে লিখলে এই 14তম পদকে আর এর মান কত লিখতে? এদিকে তাকাবে, এই যে 14তম পদ, এই 14তম পদ আমরা এখানে কি 14তম লিখেছি না আর+1তম? তার মানে ব্যাপারটা এরকম নয়, এই 14তম পদকে আমরা এইভাবে লিখতে হবে, থিওরিক্যালি ভাবো আগে বিষয়টা। 14তম পদ মানে 13+1তম পদ, 1তম পদ কোন দিক থেকে? শেষ দিক থেকে। তাহলে এখানে প্রথমেই লিখে নাও শেষ দিক থেকে 14তম পদ মানে 13+1তম পদ সমান সমান টি অফ এন মাইনাস আর, এন কত? 17, আর এর ভাগে কত পড়েছে? 13 প্লাস 1, তার মানে এটা ব্যাপারটা কি চলে আসলো? টি অফ 4+1, তাহলে প্রথম দিকের কনসেপ্টই চলে আসলো, না? এবার করে দাও 17 C4 √x টু দি পাওয়ার 17 - 4 মানে 13 মাইনাস √y ইন্টু, এখানে মাইনাস আছে খেয়াল রাখবে সবসময়, হ্যাঁ, প্লাস থাকলে তাহলে কত হচ্ছে 4। এবার এই মাইনাসের পাওয়ারে যুগ্ম পাওয়ার হতে এটা পজিটিভ সাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার করে ফেলতে পারবে তুমি, এইভাবে করতে হবে আমাকে, ঠিক আছে? y এর স্কোয়ার তৈরি হবে, আর এখানে 13 আছে তো, তার মানে 12, তার মানে তোমার 6 x⁻6 √x, ঠিক আছে? হয়ে যাবে। তো এখানে x⁻, ওরকম করে করেনি, ওই x⁻13/2 রেখে দিয়েছে √x কে, ঠিক আছে? পারবে তো এরকম করতে? 17 C4 এর মান বের করলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। এই হচ্ছে অঙ্ক, আর কিছুই না, ঠিক আছে? নেক্সট হচ্ছে এক্স বর্জিত পদে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবার, এক্স বর্জিত, ঠিক আছে? এক্স বর্জিত পদ, আমাদের এবার নতুন যে টাইপ নেবো আমরা, চলো এবার একটুখানি নড়ে চড়ে বসতে হবে, কারণ একটু প্যাটার্ন বদলাচ্ছে এবার। আগে আমরা যা জেনেছি তাতেই করব, এক্স বর্জিত পদ, দেখবে এই কথাটা থাকবে, এক্স বর্জিত পদ নির্ণয় করো, পদ নির্ণয়, এক্স বর্জিত পদ নির্ণয়, ঠিক আছে? যেমন একটা অঙ্ক দিয়ে উদাহরণ দিই, যেমন একটা সিম্পল অঙ্ক বলেছে, দেখো 3x, এক দাগেরটাই দেখো, 3x মাইনাস, ভালো করে বুঝবে, আমরা তো অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন করছি এখন, ঠিক আছে? এরপরে বড় প্রশ্ন কতগুলো যখন করবো এই কনসেপ্টই লাগবে, কনসেপ্ট একই, কিন্তু হয়তো ক্যালকুলেশনটা একটু বড় থাকবে বা স্টেপস থাকবে কয়েকটা বেশি, এই আর কিছুই না। এই এই বিস্তৃতির এক্স বর্জিত, এবার এক্স বর্জিত মানে কি? যে যেখানে ওই ক্যালকুলেশন করলে এক্স ফিনিশ হয়ে যাবে, মানে এক্স এর পাওয়ার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। নেগেটিভ পাওয়ার মানেও সে এক্স থাকবে, পজিটিভ পাওয়ার মানেও এক্স থাকবে, কিন্তু কখন থাকবে না এক্স এর পাওয়ার? যখন 0 হয়ে যাবে। তাহলে আমরা সাধারণ পদ বের করেই করব, তাহলে আর এর মানটা কত তা তো জানি না, তাহলে কি করে করতে হবে দেখো, এই যে এত, আমি অঙ্কে চলে যাচ্ছি এবার, এত বিস্তৃতির r+1তম পদ, মানে যে সাধারণ পদ যেটা আমরা ধরি সেই পদটা আমরা নির্ণয় করবো অল টাইম, এততম পদ কি হবে করি, 8C r, 8C r হলো 3x টু দি পাওয়ার 8 - r ইন্টু -5/x³ হোল টু দি পাওয়ার r, ঠিক আছে?
আমরা ঠিক যেভাবে পদ নির্ণয় করছিলাম এতক্ষণ সেইভাবেই করব। এখানে মাইনাস আছে, তাই মাইনাস 1 টু দি পাওয়ার আর চলে এলো সামনে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 8CR লেখো, 8CR। এখান থেকে আমরা ধ্রুবক পাচ্ছি 3 টু দি পাওয়ার 8 মাইনাস আর। ঠিক আছে, এখান থেকে পাচ্ছি 5 টু দি পাওয়ার আর। ধ্রুবকগুলো লিখে নাও, এগুলোই তো সহগ। আচ্ছা, এইখানে থেকে পাচ্ছি x টু দি পাওয়ার 8 মাইনাস আর, আর এখানে পাচ্ছি x টু দি পাওয়ার মাইনাস 3r, তাই না? একসঙ্গে যদি লেখো তাহলে কি হবে? x টু দি পাওয়ার 8 মাইনাস আর মাইনাস 3r। বলো, বুঝেছো কিনা? কারণ ডাউট থাকলে বলো। x এর পাওয়ার এই থাকলো, তাহলে এইটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি সুন্দর করে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর, 8CR, 3 টু দি পাওয়ার 8 মাইনাস আর, 5 টু দি পাওয়ার আর, x টু দি পাওয়ার 8 মাইনাস 4r। এইবার কথাটা হচ্ছে এই জায়গায় আসার পরে, ঠিক আছে, এবার লেখো আর প্লাস 1 তম পদ x বর্জিত হবে। এখনো তো বর্জিত হয়নি, বর্জিত হবে যদি কি হয়, এই যে পাওয়ারটা এটা শূন্য হয়। বলো ঠিক কিনা? x বর্জিত হওয়ার শর্ত কি? পাওয়ারের শূন্য আসবে, ও বেটা ফিনিশ হয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে 8 মাইনাস 4r ইজ ইকুয়াল টু 0। দেখো, এখান থেকে সুন্দরভাবে আমরা আর এর মান 2 বের করে ফেললাম। তার মানে তুমি কি বুঝে গেলে? আর এর মান 2 বসালে x বর্জিত হয়ে যাবে, তাহলে এখানে বসিতে হবে আর এর মান 2। সুতরাং x বর্জিত পদ হলো, পড়াই আছে তোমার, x বর্জিত পদ কত হবে? এখানে 2 বসবে, তাহলে 2 বসলে এটা পজিটিভ 8C2, পড়াই আছে, খালি আর এর মান 2 বসবে 8C2, এখানে 2 বসবে, তাহলে 3 2 6 ইন্টু 5 এর স্কোয়ার। এবার এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটা লিখবে, লিখে অ্যান্সার লিখে দেবে। আর x তো বর্জিত হয়ে গেল, এটা তো 0, এটা কি বললাম, বুঝেছো? তাহলে x বর্জিত, x বিহীন এইসব পারবে এবার করতে, এই অঙ্কটার মতোই করবে। ঠিক আছে, তোমরা পরের দিন আমাকে আবার দেবে, কারণ আজকে তো প্রথম শিখছো, এবার কিভাবে এক্সিকিউশন করতে হয় এগুলো। ঠিক আছে, আগে অঙ্কগুলো ট্রাই করবে, তারপরে আমাকে দেবে আবার। ঠিক আছে, নেক্সট প্যাটার্নে যাবো নাকি আর একটা করবো? আরেকটা কোনটা? সাথে কি আছে? ওই যে এখানে যেমন 3 ছিল, 5 ছিল, ওখানে সি আছে, রুট সি আছে, কি আছে? কিছুই নেই। ঠিক আছে, চলো, বললো ওখানে একটা করি, 7। 7 দেখ। সাত দেখে দেখো, বলছে রুট এক্স, বিস্তৃতিটা দিয়েছে রুট এক্স মাইনাস রুট সি বাই রুট এক্স। একটু রুট টুট দেখেছে ও, তার জন্য ওর ভয় পেয়ে গেছে, বুঝলি তো? ভালোই তো, ঘর আছে এর, এ তো ঘরহীন না। এই রুট টুট থাকলে আরো ভালো লাগবে, কারণ ও হচ্ছে নিজের ছাতা নিজে নিয়ে চলে। হ্যাঁ, ওর মাথায় বৃষ্টিও পড়বে না, ছাদ আছে, বল। আচ্ছা, চলো, বিস্তৃতি এক্স বর্জিত পদ, তাহলে এই আর প্লাস 1 তম পদটা লিখবো। আমি এবার এটা লিখে করছি না, আমি রাফ ক্যালকুলেশন করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আর প্লাস 1 তম পদটা কি আসবে? 10CR root x to the power 10 minus r into root c by root x whole to the power কি হবে? r। এটা মাইনাস আছে না? ওইটাকে আমরা প্রথমেই যদি এরকম মাইনাস 1 টু দি পাওয়ার r করে দিই তাহলে হয়ে গেল। বলো, বুঝেছো? এটা হচ্ছে এখান থেকে দেখো, এইটা, হ্যাঁ, এটা হচ্ছে আর প্লাস 1 তম পদ। তাহলে এখানে মাইনাস 1 টু দি পাওয়ার r 10CR, এখানে রুট মানে তো 2 দিয়ে ভাগ, আর কিছুই না, এখানে 2 দিয়ে ভাগ, তাই না? তাহলে রুট সি টু দি পাওয়ার r/2 বা সি টু দি পাওয়ার r/2 করে দাও, রুট মুট আউট। ঠিক আছে, এই যে এইবার আমরা এক্স এর ইয়েতে আসছি, তাহলে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস r/2 আবার হচ্ছে মাইনাস r/2।
তাহলে 10 মাইনাস আর বাই 2 মাইনাস আর বাই 2 দেখো বুঝতে পারলে তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর 10 সি আর সি টু দি পাওয়ার আর বাই 2 x to the power 10 minus 2r by 2 by 2 ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে এই জায়গাটায় তাহলে এইটাকে x বর্জিত করতে হবে তার মানে এখানে আমার 10 minus 2r by 2 এটা কি আসবে 0 আসবে তাহলে তাই না তাহলে এখানে কত আসছে r এর মান 5 আসবে আর এর মান কত আসতে হবে 5 আর এর মান 5 আসলে এই অঙ্কটা হয়ে যাবে 5 মানে এটা মাইনাস ক্রিয়েট হবে তাহলে পদটি হবে তাহলে পদটা হবে কত মাইনাস 10c5 10c5 বের করে ফেলো তাড়াতাড়ি c টু দি পাওয়ার 5 by 2 c টু দি পাওয়ার 5 by 2 মাইনাস 252 c টু দি পাওয়ার 5 by 2 বা রুট c টু দি পাওয়ার 5 আছে হয়তো হুম কোথায় এই 5 এর জায়গায় না আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে 2 হবে হ্যাঁ এখানে 2 হবে সরি আমি ভুল লিখেছি এখানে একবার 5 লিখে ফেলেছিলাম আর মাথার থেকে বের হয়নি আমার ঠিক আছে পারবে নিশ্চয়ই এক্স বর্জিত পদের কনসেপ্ট গুলো এলো আচ্ছা এরপরে বলেছে আচ্ছা এর পরের অঙ্কগুলো আমি করবো এইবার দেখো নির্দিষ্ট ঘাত সূচক পদ নির্ণয় এই অবধি করবো সব অঙ্কে এই অঙ্কগুলো এই যে এই 4 প্লাস অন্তম পদ এই অবধি থাকা এই অবধি হবে বর্জিত করার জন্য ঘাত কত করছো 0 করছো যেমন দেখো আর 3 দাগ দাগিয়েছো তোমরা 3 দাগ দাগিয়েছো m টু দি পাওয়ার 9 n টু দি পাওয়ার 11 এর সহগ কত হবে n তো দ্বিতীয় পদ না তাহলে ওটাই r এর মান 11 বলছে না তার মানে r এর মান কত 11 তো মানে r এর মান r এর ভ্যালু r সরাসরি দ্বিতীয় পদের পাওয়ার হয় না তাহলে এখানে r এর মান 11 ওইভাবে করে ফেলবো বিস্তৃতির সহগ ইয়ে হয়ে যাবে দিয়ে বেরিয়ে যাবে যেমন আমি তোমাকে 7 দাগ বলছি 7 দাগের দিকে তাকাও একবার 7 দাগ তাকাও বলেছে একটা বিস্তৃতি দিয়েছে দিয়ে বলেছে x টু দি পাওয়ার 24 এর সহগ বের করো এতক্ষণ x বর্জিত পদ বের করেছো তাহলে এই জায়গায় এসে 24 লিখবে আর কিছুই না এরকম করে যদি এটারই বলতো যে এক্স টু দি পাওয়ার অমক পাওয়ারের ইয়ে কত 10 অব্দি ম্যাক্সিমাম পাওয়ার আছে ধরো যদি বলতাম এক্স টু দি পাওয়ার মানে 24 তাহলে আমি ধরো আর একটা বড় সংখ্যা দিয়ে দিলাম তাহলে এখানে কি লিখবো 24 এই জায়গায় 24 করে আর এর মান যা হবে সেটা বের করে আর এর মান পেয়ে গেলেই হবে এই অঙ্কগুলো ওই ধরনের একই ওই অবধি এই মোড়ে তোমাকে সবার আসতে হবে রাস্তার এই মোড়ে সবাইকে আসতে হবে সব অঙ্কে আসতে হবে এসে এই জায়গায় যে পাওয়ারটাকে ইন্ডিকেট করবে এইটা সমান সমান প্রশ্ন মতো এটা মানে অত এখান থেকে আর এর মান বের করে বেরিয়ে গেল আর ঠিক আছে এগুলো হোমওয়ার্ক দেখো এইবার এইগুলো একই ধরনের জিনিস ওরা সাব ক্যাটাগরি করেছে কিন্তু সব একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে একই আচ্ছা এইবার চলো ওই যে আমি আজকে সহগ দেখালাম না সেই সহগের ইয়ে টাইপ 9-এ চলে আসো তোমাদের সব 2 নম্বরের কাজগুলো থাকবে টাইপ 9 কি বলছে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5 এর যত সহগের যোগফল কি হয় c0 প্লাস c1 প্লাস c3 c2 প্লাস c3 ডট 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 আপ টু cn অলওয়েজ সবাই যদি থাকে তার পাওয়ারের সহগ কি হয় 2n কি হয় অ্যাকচুয়ালি কিভাবে আসে জানো এই অজ্ঞাত রাশির জায়গায় কি বসাতে হয় 1 বসাতে হয় আজকে অবশ্যই ট্রিক বললাম না তাহলে অজ্ঞাত রাশির জায়গায় 1 বসাও কত হয় 1 প্লাস 1 2 2 টু দি পাওয়ার 5 দ্যাট ইজ 32 হবে এইভাবে অঙ্কগুলো করতে হবে মানে তোমাকে লিখতে হবে একটুখানি আর কিছুই না তাহলে একটু মুখে মুখে হোক তবে 2x প্লাস y তাহলে x এর জায়গায় কত বসাবে 1 বসাবে y এর জায়গায় 1 বসাবে 3 টু দি পাওয়ার 9 হবে উত্তর 3 টু দি পাওয়ার 9 দেখবে 19,683 হবে ঠিক আছে এবার কি বলেছে পরেরটা x এর জায়গায় কত বসাবে 1 y এর জায়গায় 1 মানে 2 minus 3 দ্যাট ইজ minus 1 হোল টু দি পাওয়ার 15 তাহলে minus 1 কি বোঝা যাচ্ছে কিছু
তারপরে 16 দাগে 6 দাগে চলে আসো। কি হবে? ওই একই কেস। 3 minus 2 plus 2 তার মানে 5 minus 2 3 to the power 30 কি মিলছে? হ্যাঁ এরকম হ্যাঁ কিছুই লাস্টেরটা এরকম হলে পি এর মান নির্ণয় করো। x এর জায়গায় 1 বসাও। তাহলে এটাকে p স্কয়ার মাইনাস 2b প্লাস 1 হোল টু দি পাওয়ার 2024 বাবা 2024 সাল তাই হয়তো দিয়েছে দেখিস। তোরা যদি 30 সালে পড়তিস তাহলে 2030 থাকতো। যাই হোক যাই থাকুক পি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 দেখো এটা ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার p মাইনাস 1 এর হোল স্কোয়ার আবার ওটা 2024 এর পাওয়ারে 2 হয়ে গেল 4048 ঠিক আছে। এটা সমান সমান কত? সমষ্টি শূন্য ইকুয়াল টু 0 দ্যাট ইজ p মাইনাস 1 কত? 0 p ইকুয়াল টু 1 বড় অ্যান্সার পেয়ে যাবে না? তুমি এতক্ষণ সমষ্টি বের করছিলে এই সমষ্টির মানই ওরা শূন্য দাবি করেছে দিয়ে বলেছে তাহলে p এর মান কত পারবে না? ইকুয়াল টু শূন্য সহজ তো? ঠিক আছে। তাহলে আজকের এই অবধি হোমওয়ার্ক থাকুক একটা প্রথম স্টেপে তারপরে আমরা আবার একটা ক্লাসে আসছি ঠিক আছে। তাহলে তোমরা হোমওয়ার্ক করো করার পরে এরপরে এই কটা প্যাটার্নে যে কটা অঙ্ক আছে বইতে সব করে ফেলো সবই করবে যেটা হবে না আমি আবার নেক্সট ক্লাসে করবো ঠিক আছে। ঠিক আছে